9টা মাঠে একসাথে ফুটবল খেলেছি আমরা তখন ফজরের পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে পচা রাজনীতি আমরা তখন দেখেছি, তার কেন্দ্রবিন্দু ছিল হল সংকট, সিট সংকট। সিট সংকটের কারণেই ট্র্যাডিশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনগুলা ফার্স্ট ইয়ারে আসা ছাত্রদের উপর এক ধরনের আধিপত্য করার সুযোগ পায়। বাট উই আর নট গুড অ্যাডভোকেট। আর অ্যাডভোকেট ব্যাড হয় তাহলে ভালো কেসে হেরে যায়, আর যদি গুড অ্যাডভোকেট হয়, কেস খারাপও হয়, তাহলে কেসে মানুষ জিতে যায়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলাম, সেটা 4 দলীয় জোটের আমলে। তখনকার পরিবেশ এখনকার মতো ছিল না। যদিও 4 দলীয় জোট ছিল, জামায়াত ইসলামী ক্ষমতার অংশীদার ছিল, কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্র শিবির এইভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারতো না। আমরা চেষ্টা করেছিলাম তখন পরিচালনা করার জন্য। আমরা এটাও চেষ্টা করেছিলাম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সকলের মধ্যে, কিন্তু তখন পরিবেশটা আজকের চাইতে অনেক বেশি দম বন্ধ করছিল, সাফোকেটিং ছিল। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করেছিলাম। আপনি দেখবেন তখনকার দিনে রমনায় যে চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্তকে দাওয়াত দিয়ে ফ্যাকাল্টি ওয়াইজ প্রোগ্রাম করেছিলাম। অনেকে হাজির হয়েছিলেন সেখানে। আমরা, এটি আমার মনে পড়ে যে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম, যেখানে আমরা প্রস্তাব করেছিলাম ইউজিসি চেয়ারম্যান সহ সকলকে নিয়ে। সেটি হয়েছিল নীলক্ষেতের পাশে একটা অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামে। সেখানে প্রস্তাব হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে আবাসিক করে দেওয়া হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যম ইংরেজি হোক, সেমিস্টার সিস্টেমকে ইনভাইট করা হোক, তাহলেই অটোমেটিক্যালি পড়াশোনার পরিবেশ ফেরত আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে পচা রাজনীতি আমরা তখন দেখেছি, তার কেন্দ্রবিন্দু ছিল হল সংকট, সিট সংকট। সিট সংকটের কারণেই ট্র্যাডিশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনগুলা ফার্স্ট ইয়ারে আসা ছাত্রদের উপর এক ধরনের আধিপত্য করার সুযোগ পায়। যদি এই সিট সংকট না থাকতো, তাহলে হয়তো কেউ কারো দ্বারস্থই হতো না। এই জন্য তখন আমরা বলেছিলাম যে প্রয়োজনে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ গড়ে তুলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে 10 তলা 20 তলা হল বানিয়ে দেওয়া হোক, ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হোক, যেন একজন ছাত্রকে আরেকজন ছাত্রের কাছে জিম্মি না হতে পারে। আমরা চেষ্টা করেছিলাম তখন একটা কম্পিউটার ল্যাব, আমার মনে আছে, কাঁটাবনে দোতলায় একটা কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছিলাম 20টা কম্পিউটার দিয়ে। তখনকার দিনে আইটি টেকনোলজি এবং রিসার্চ বেস কাজ, যেটাকে ইউটি হিসেবে পরিচিত হয়েছিল পরে, আমি চেষ্টা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে লেখাপড়া এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করতে, এবং ফুটবল খেলা, স্পোর্টস, ইভেন সেন্ট্রাল মসজিদে নামাজ পড়া। 9টা মাঠে একসাথে ফুটবল খেলেছি আমরা তখন ফজরের পরে। একই সাথে আরেকটা কথা আমার খুব মনে পড়ে, যখন আমরা ইউটি গঠন করলাম, ইউনিভার্সিটি অফ থট, সেখানে অনেক অনেক ক্রিয়েটিভ লোকদেরকে পাওয়া গেল, যারা নাকি পরবর্তীতে সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার একটা বড় অংশ আছে দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে। সো দ্যাট কনসেপ্ট ওয়াজ রিয়েলি এন ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ কনসেপ্ট। আপনার সময়ে যে সংগঠন, হ্যাঁ, সেই সংগঠনের সবকিছু কি আপনার ভালো লাগতো? সবকিছু তো আর ভালো লাগে না, কোনো কিছুরই সবকিছু ভালো লাগে না, ভালো লাগার কথাও নয়। ব্যক্তিগতভাবে আমরা একটু ফাস্ট টাইপের লোক ছিলাম, এই জন্য স্লো কোনো কাজকে ভালো লাগতো না। কোনো কাজ শ্লথ গতিতে চলে, এটা ভালো লাগতো না। কোনো কাজে গড়িমসি করা, এটা ভালো লাগতো না। সকলকে ইনক্লুড করে কাজ না করতে না পারাটা ভালো লাগতো না। ওপেন মাইন্ডেড না হওয়াটা ভালো লাগতো না। সকল মানুষের ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে টিকেল করার মতো কাজ না হলে ভালো লাগতো না। সবসময় মনে হতো যা করা হচ্ছে তা ট্র্যাডিশনাল, আরও নতুনত্ব বের করা দরকার, ক্রিয়েটিভ আইডিয়া বের করা দরকার, সকলকে ইনক্লুড করার মতো ইনোভেটিভ থট বিল্ড আপ করা দরকার, এবং স্পোর্টস থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বেশি বেশি করা দরকার। এখানে যেগুলো হতো না, তখন মন খারাপ হতো। যেখানে এগুলো পাওয়া যেত না, তখন মনের মধ্যে প্রতিক্রিয়া হতো। কিন্তু তখন আর্গুমেন্ট করতাম নিজের সাথে নিজে, সেটা ছিল রিয়েলিটি, বাস্তবতা বলে তো একটা কথা আছে। সবকিছু আমি চাইলেই হবে তা নয়, বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েও কাজ করতে হবে। এইভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু সবসময় মনে হতো ট্র্যাডিশন ব্রেক করতে হবে, ট্র্যাডিশনের বাইরে যেতে হবে, ট্র্যাডিশনের বাইরের লোকদেরকে ইনক্লুড করতে হবে, মানুষের সামনে আইডিওলজিটাকে ক্রিয়েটিভ ওয়েতে উপস্থাপন করতে হবে। এবং আমার স্যার বলতেন, ইসলাম ইজ এ গুড কেস, বাট উই আর নট গুড অ্যাডভোকেট। ইফ উই ক্যান বি গুড অ্যাডভোকেট, ইসলাম যদি একটা ভালো কেস হয় আর অ্যাডভোকেট ব্যাড হয়, তাহলে ভালো কেসে হেরে যায়। আর যদি গুড অ্যাডভোকেট হয়, কেস খারাপও হয়, তাহলে কেসে মানুষ জিতে যায়। এগুলো সাংঘাতিকভাবে মনে হতো আমার কাছে যে উই আর নট গুড অ্যাডভোকেট।
we have to be good advocate.